হ্যালো ব্যাচ, আমি আজকে প্রথম তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নিতে চলেছি। আর আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দিয়ে শুরু করব। তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠে গেছো, কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান পড়ে এসছো, তাই তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানে যে প্রশ্নের ভাগগুলো যেমন থাকে, অর্থাৎ MCQতে তোমাদের 24 নম্বর, SAQতে তোমাদের 16 নম্বর এবং লং কোশ্চেন্সগুলোতে তোমাদের 8 নম্বর থাকে। লং কোশ্চেন মোটামুটি আর 5টা লিখতে হয় তোমাদের, মোট 40 নম্বর। আর টোটাল হচ্ছে রিটেনে তোমাদের 80 নম্বর আর 20 নম্বর হচ্ছে প্রজেক্ট ওয়ার্কে। তাহলে এইটা যে তোমাদের একাদশ শ্রেণীতে যে তোমাদের প্রশ্নের ভাগগুলো ছিল, ঠিক একই রকমভাবে হচ্ছে দ্বাদশ শ্রেণীতেও তোমাদের প্রশ্নের ভাগগুলো থাকবে। এবার তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, দেখো আমি আমার যে চ্যাপ্টারটা প্রথম দিন পড়াবো সেই চ্যাপ্টারটার থেকে যে প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্ন, সেগুলো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো সেগুলো এই ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে 4টে প্রশ্ন দেখো দেওয়া রয়েছে। আর এই ক্ষেত্রে বলার, এই প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো MCQ এবং SAQ আসবে না, এখান থেকে শুধুমাত্রই লং কোশ্চেন্স আসবে। তাহলে আমরা একটু কোশ্চেন্সগুলো কি আছে সেগুলো আমরা একটু আগে দেখে নিই। সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন দেখো রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এর পরিধি সম্পর্কে আলোচনা করো, 8 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো, 8 নম্বর। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো। এই বিকাশের ধারাকে অনেক সময় বলা হয় বিবর্তনের ধারা, দুটোই হতে পারে, বিকাশ বা বিবর্তনের ধারা আলোচনা করো। এবং আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আবার একটা পার্ট কোশ্চেন হিসেবে এটা আসতে পারে। আর লাস্টে লিখেছি আমি, বিশ্বায়ন কাকে বলে, এই বিশ্বায়নের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কিংবা এর রূপরেখাগুলি আলোচনা করো। অর্থাৎ বৈশিষ্ট্য বলতেও যা বোঝায় আর রূপগুলো বলতেও কিন্তু একই বিষয় বোঝায়। আমরা এবার এই 4টে প্রশ্ন নিয়েই তোমাদের কাছে আমি আমার আলোচনাটা তুলে ধরব। আমরা প্রথমে চলে যাই, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো। একাদশ শ্রেণীতে তোমরা রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পড়ে এসেছো এবং সেখানে তোমরা দেখেছো রাষ্ট্রের একটা সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা মানে কি সেই সম্পর্কে তোমরা জানো, আমি সেই বিষয়ে বিশেষ আলোচনায় যাচ্ছি না। সেখানে অভ্যন্তরীণ বিষয়ে সার্বভৌমিকতা আছে, বাহ্যিক সার্বভৌমিকতা আছে। এই বাহ্যিক যে সার্বভৌমিকতা কথাটির অর্থ হচ্ছে কি, প্রতিটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র সম্পূর্ণভাবে মুক্ত অবস্থায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক এবং বৈদেশিক সম্পর্ক স্থাপন করতে পারবে। কিন্তু বর্তমানকালে এই সার্বভৌম যে ক্ষমতাটা, সেটা কিন্তু রাষ্ট্রের কিছুটা পরিমাণে, প্রায় প্রতিটি রাষ্ট্রেরই কিছুটা পরিমাণে ক্ষুণ্ণ হয়েছে। এবং তার পেছনে বলতে পারো যে একটা প্রধান কারণ হচ্ছে বিশ্বায়ন। এই বিশ্বায়নের যুগেই দেখা যাচ্ছে যে বিশ্বের যেগুলো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্র, তারা বহুদিন ধরে জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা দীক্ষায়, অর্থনৈতিক পরিকাঠামোগত দিক থেকে তারা হচ্ছে সবথেকে বেশি উন্নত। এই উন্নত দেশগুলোর ওপরে কি হচ্ছে, যারা অনুন্নত এবং সমৃদ্ধ নয় সেই সমস্ত দেশগুলো কিন্তু বিভিন্নভাবে নির্ভরশীল। এদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কূটনৈতিক সাহায্য, প্রযুক্তিগত সাহায্য, বৈজ্ঞানিক বিভিন্ন কলাকৌশলগত সাহায্য তাদেরকে কিন্তু এই উন্নত দেশগুলোর কাছ থেকে সংগ্রহ করতে হয়। আর সেই কারণেই এই উন্নত যে সমস্ত পুঁজিবাদী রাষ্ট্রগুলি রয়েছে তাদের কাছে কিন্তু যে কোনো অনুন্নত দেশের সার্বভৌমিকতাটা কিছুটা পরিমাণে প্রশ্নের সম্মুখীন হয় এবং তার সম্পূর্ণ ঐতিহ্য সে রক্ষা করতে পারে না বা খর্ব হয়ে থাকে। এবার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক বলতে তাহলে কি বলা যায়। আন্তর্জাতিক সম্পর্ক কথাটার মানেই কিন্তু যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করা। তোমরা একাদশ শ্রেণীতে একটা অধ্যায় পড়েছিলে, তৃতীয় অধ্যায় যেটা ছিল, সেখানে পড়েছিলে জাতি, জাতীয় জনসমাজ, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, এই সম্পর্কে তোমরা আলোচনা করেছো। সেখানে তোমরা জাতীয়তাবাদ সম্পর্কে পড়েছো যে কোনো দেশের মানুষের মধ্যে যখন নিজের দেশের জনসাধারণের সঙ্গে একটা জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, ধনী, দরিদ্র, উচ্চ নীচ নির্বিশেষে
ভালোবাসার বা আত্মীয়তার বন্ধন তৈরি হয়ে থাকে তাকেই বলা হয় জাতীয়তাবোধ। আর এই জাতীয়তাবোধ ধারণা থেকেই জাতীয়তাবাদী একটা ধারণা তৈরি হয়ে থাকে। এই জাতীয়তাবাদী ধারণা কিন্তু আদর্শ একটি সমাজ ব্যবস্থাকেই কিন্তু এগিয়ে নিয়ে যায় এবং এই জাতীয়তাবাদী ধারণার থেকেই বিশ্ব সম্পর্কে মানুষের মধ্যে কিন্তু চিন্তাধারার জন্ম হয়ে থাকে। তখনই সেই মানুষকে আন্তর্জাতিক বলা হয় এবং দেশটিও আন্তর্জাতিকতার স্তরে পৌঁছে গেছে বলে মনে করা হয়। তাই জাতীয়তাবাদ কখনোই কিন্তু আন্তর্জাতিকতাবাদের পথে বিরোধিতা করতে পারে না। আন্তর্জাতিকতাবাদের পথে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তায় কিন্তু তৈরি করে দেয় জাতীয়তাবোধ সম্পর্কিত ধারণা। জাতীয়তাবোধ সম্পর্কিত ধারণা একটা ছোট উদাহরণ হিসাবে আমরা যদি তুলে ধরি, যেমন ধরো আমরা প্রত্যেকেই পরিবারে বসবাস করি। পরিবারে আমরা ভাই বোন, বাবা মা বা আত্মীয় স্বজন যারা থাকেন পরিবারের মধ্যবর্তী, তাদের সঙ্গে আমাদের দৈনন্দিন দেখা সাক্ষাৎ হচ্ছে এবং আমরা একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। একইভাবে আমরা যদি এটাকে জাতীয়তাবোধ সম্পর্কিত ধারণার পর্যায়ে ফেলি, তাহলে এই জাতীয়তাবোধ সম্পর্কিত ধারণাটা ওখানেই সীমাবদ্ধ আমাদের থাকছে না। আমরা কিন্তু পরিবারের বাইরেও আমাদের সমাজে চলতে গেলে অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা আমাদের পাড়া প্রতিবেশী, এদের সঙ্গে আমরা সেই বন্ধুত্বের সম্পর্কটা বা সুসম্পর্কটা তৈরি করি। এর থেকে আমাদের মধ্যে কি হচ্ছে, আরেকটা নতুন চেতনার জন্ম হচ্ছে। অর্থাৎ এই যে আমাদের জাতীয়তাবোধ যদি এই চেতনাটা হয়ে থাকে যে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাটা বা রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাটা, তাহলে সেই চেতনাই কিন্তু আমাদেরকে বৃহত্তর সমাজের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার বা সুসম্পর্ক স্থাপন করবার রাস্তাটাকে তৈরি করে দিচ্ছে। আবার এমন অনেক পরিবার আছে যারা নিজেদের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করলেও তারা কিন্তু বাইরের লোকজনের সঙ্গে সেরকম কোনো সুসম্পর্ক তৈরি করতে চায় না, কিংবা তারা পরস্পর অন্যদের কাছ থেকে কোনো সাহায্যও নিতে চায় না বা নিজেরাও কোনো সাহায্য করতে চায় না। এইরকম অবস্থায় যদি সেই পরিবারের মধ্যে নিজেদের সুসম্পর্ক থাকলেও অন্যদের সঙ্গে একটা কুসম্পর্ক তৈরি হয়, এটাকে যদি আমরা জাতীয়তাবোধ ধারণার সঙ্গে তুলনা করি, তাহলে দেখা যাবে সেই জাতীয়তাবোধ কিন্তু অত্যন্ত নিকৃষ্ট এবং বিকৃতভাবে উপস্থিত হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু জাতীয়তাবোধটা থেকে কী তৈরি হচ্ছে না, আন্তর্জাতিকতাবাদের পক্ষে সেটা বিকৃত রূপ তুলে ধরছে। তখন সেটা কিন্তু আন্তর্জাতিকতাবাদকে এগিয়ে যেতে সাহায্য করছে না। আমাদের কিন্তু সমাজে এই সুস্থ মানসিকতা বা জাতীয়তাবোধ যাতে আদর্শ পথে আন্তর্জাতিকতার পথকে সুষ্ঠু করে তোলে, সেই দিকটাকে নিয়েই আমাদের ভাবতে হবে এবং সেই আন্তর্জাতিকতাবাদের পথ ধরেই কিন্তু আমাদের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর বর্তমান পরিস্থিতিতে আমরা বলতে পারি যে গোটা বিশ্বই কিন্তু তারা যতই স্বয়ংসম্পূর্ণ হোক না কেন, তারা কিন্তু অন্য রাষ্ট্রের সাহায্য ছাড়া কখনোই নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। তাহলে এখন আমরা যদি বলি যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়, তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে এইভাবে যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যখন অন্যান্য বিভিন্ন বিশ্বের রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, যোগাযোগ কেন্দ্রিক, বিশ্ব পরিবেশ সম্পর্কিত বিষয়ে, বিশ্ব জনমত সম্পর্কিত বিষয়, সাম্রাজ্যবাদী ভাবধারার সম্প্রসারণকে প্রতিরোধ সম্পর্কিত বিষয়, নিরস্ত্রীকরণের বিষয়ে কিংবা বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী হামলার সম্পর্কিত যে পরিপন্থী ধারণাগুলো বিষয়ে পারস্পরিক একটা মেলবন্ধন বা সম্পর্ক তৈরি করে, তখনই তাকে আন্তর্জাতিক সম্পর্ক বলা হচ্ছে। এই আন্তর্জাতিক সম্পর্ক যে সবসময় ভালো হবে বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে, একথা বলা যায় না। আন্তর্জাতিক সম্পর্ক ভালোও হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রগুলোর মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হতে পারে। আমি একটু উদাহরণ দিই, যেমন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, তাকে কেন্দ্র করে কিন্তু এই দুই দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বৈরিতামূলক যুদ্ধজনিত অশান্তির সৃষ্টি হয়েছে। যদিও এই দুই দেশের মধ্যে বারবারই চেষ্টা করা হয়েছে একটা মৈত্রীর বন্ধন, বন্ধুত্বের বন্ধন তৈরি করবার জন্য। বিভিন্ন সময়ে যেমন সিমলা চুক্তির কথা তোমরা জানো,
কিন্তু দেখা যায় যে তা সত্ত্বেও বিভিন্ন সময়ে কিন্তু আমাদের দুই দেশের মধ্যে কি হয়েছে, বিভিন্ন যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছিল। একবার 1965 সালে যুদ্ধ হয়েছিল, এছাড়াও কার্গিল যুদ্ধের কথা তোমরা জানো। যে এই যে দেখা যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের কিন্তু এগুলো ভালো দিককে তুলে ধরছে না। একইভাবে আমরা যে বর্তমান পরিস্থিতির শিকার, বর্তমানে আমরা যার জন্য এই যে অনলাইন ক্লাস তোমাদের সঙ্গে আমাকে আজকে নিতে হচ্ছে, যে মারণ ব্যাধি সমগ্র বিশ্বকে ছারখার করে দিচ্ছে, সেই করোনা ভাইরাসটাও কিন্তু এসছে চীন দেশ থেকে। এই সুদূর চীন দেশ থেকে এটা কিন্তু একটা বিশ্বায়নেরই ফল বলা যেতে পারে, এবং এটাকে বিশ্বায়নের একটা কুফল হিসাবে হয়তো পরবর্তীকালে আলোচনাও হতে পারে। এটাও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা খারাপ দিককেই কিন্তু তুলে ধরছে বিভিন্ন রাষ্ট্রগুলোর সঙ্গে। তাহলে আমরা দেখতে পেলাম যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র ভালো দিক নয়, এর কতগুলো খারাপ দিক যেমন রয়েছে, ঠিক তেমনি আবার ভালো দিকও যে আছে। তার মধ্যে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন ভারতের সঙ্গে ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, কিংবা অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, যেমন জাপানের সঙ্গে সম্পর্ক কিন্তু সত্যিই খুব ভালো একটা সম্পর্ক। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, যেটা আমরা বর্তমানকালে এক্ষুনি আমরা করোনা ভাইরাসের কথা বললাম, তার যে প্রতিষেধক হিসাবে যে ওষুধ হাইড্রোক্লোরোকুইন, এই ওষুধটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে যখন চায় তখন ভারত কিন্তু সেই ওষুধের সরবরাহ করে থাকে, এবং এটা একটা আন্তর্জাতিক সম্পর্ককে তারা সুদৃঢ় ভিত্তির ওপরেই প্রতিষ্ঠিত করেছে। একইভাবে জাপানের কথা আমি যখন বললাম, তখন তোমাদের আরেকটা উদাহরণ দিই। যখন 2017 সালে দেখা গেল যে জাপানের প্রধানমন্ত্রী আমাদের দেশে এসে এখানে প্রথম বুলেট ট্রেন তিনি উদ্বোধন করেছিলেন, এর ফলে জাপান এবং ভারতের মধ্যে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হলো। এটাও কিন্তু একটা আন্তর্জাতিক সম্পর্কের ভালো দিককে তুলে ধরা যায়। তবে বলা যেতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন যে ধনতান্ত্রিক দেশগুলো রয়েছে, তারা নিজেদের অর্থকরী ক্ষমতার জোরে, প্রযুক্তিগত কলাকৌশলগত কারণে, এবং তাদের যে বিভিন্ন ধরনের পরিকাঠামোগত যে অর্থনৈতিক পরিকাঠামোগত যে সমৃদ্ধি, প্রভাব, প্রতিপত্তির জোরে তারা বিশ্বের বিভিন্ন অনুন্নত যে দেশগুলো রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আবার প্রভাবিত করে। আর এই প্রভাবিত করে বলেই বর্তমানকালে বিভিন্ন স্বাধীন দেশগুলোর সার্বভৌমিকতা কিন্তু কিছুটা হলেও কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়, বা এই ধনতান্ত্রিক দেশগুলোর কাছে তাদের বারবার মাথা নত করতে হয় নিজেদের সার্বভৌম ক্ষমতাটাকে খর্ব করে। এই ধনতান্ত্রিক দেশগুলো তাহলে কি করছে না, তাহলে এই যে অনুন্নত দেশগুলোকে নিজেদের মানে নীতি এবং পরিকল্পনাগুলোর মধ্যে ধরে রাখবার জন্য বাধ্য করে তুলছে। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক। বর্তমানকালে আমি একটু আগেই যে বললাম যে হাইড্রোক্লোরোকুইন যে ওষুধটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত সরবরাহ করেছে, সেই ওষুধটি যাতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়, তার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে চাপ সৃষ্টি করেছিল, বা বলতে পারো যে একটা হুমকি দিয়েছে। একইভাবে আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, তোমরা এতদিনে পরিচিত হয়ে গেছো WHO, সেই হু যে বিশেষজ্ঞ সংস্থাটি রয়েছে, সেই বিশেষজ্ঞ সংস্থাটির ওপরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজের প্রভাব এবং প্রতিপত্তি খাটিয়ে তাকে কিন্তু এইভাবেই হুঁশিয়ারি দিয়েছে যে সে কেন আগে থেকে যে চীনে এরকম একটি মারণ ব্যাধি হয়েছে সেই সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেনি। যদি সতর্ক করতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো প্রতিরোধমূলক একটা ব্যবস্থা তৈরি করে নিতে পারত। এই বলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই হুকে তার আর্থিক বরাদ্দ দান থেকে বঞ্চিত করেছে। তাহলে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ককে কিন্তু আমরা ভালো মন্দ দুটো দিক থেকেই আলোচনা করতে পারি। এখন আমাদের একটা বিষয় জানতে হবে যে এই আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী আমাদের আলোচনা করেছেন। এই প্রসঙ্গে আমি তোমাদের কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম এবং তাদের কিছু বইয়ের নাম তোমাদেরকে বলছি। রাষ্ট্রবিজ্ঞানী মর্গ্যান থিও, তিনি কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করেছেন। তার বইটির নাম হচ্ছে পলিটিক্স অ্যামং নেশনস। এছাড়াও জোসেফ ফ্র্যাঙ্কেল, তিনিও এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আলোচনা করেছেন। তার বইটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, কনফ্লিক্ট
অ্যান্ড হিউম্যানিটি হারমোনি। আবার আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জোসেফ ফ্র্যাঙ্কেলের আরেকটি বই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড, এবং E.H. কার তার একটি বইয়ের নাম হচ্ছে দ্য 20 ইয়ার্স ক্রাইসিস। এছাড়াও আরেকটি বইয়ের নাম আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে পামার এবং পারকিন্স, তাদের বইটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন দি ওয়ার্ল্ড কমিউনিটি ইন ট্রানজিশন, ওয়ার্ল্ড কমিউনিটি ইন ট্রানজিশন। তাহলে কী হচ্ছে, এই যে বইগুলোর নাম আমি তোমাদের বললাম এবং এই যে লেখকদের নাম আমি রাষ্ট্রবিজ্ঞানীদের কথা আমি তোমাদের বললাম, তারা কিন্তু প্রত্যেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন। এর মধ্যে থেকে আমি কয়েকজনের মতামত তোমাদের সামনে তুলে ধরছি। যেমন ধরো মর্গ্যানথো, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কী বলেছেন। তার মতে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। তাহলে আন্তর্জাতিক রাজনীতিটাকেই তিনি মনে করছেন একমাত্র আন্তর্জাতিক সম্পর্কের বিষয় হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে শুধুমাত্র রাজনীতি ছাড়া আর কিছুই বোঝায় না, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে পরস্পরের মধ্যে কূটনৈতিক এবং বৈদেশিক সম্পর্ককেই বলে আন্তর্জাতিক সম্পর্ক। মর্গ্যানথো এর বাইরে কিন্তু কোনো কিছু আলোচনা করেননি। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পামার এবং পারকিন্স তাদের গ্রন্থের মধ্যে দিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রগুলোকে দেখলেই হবে না, রাষ্ট্রের মধ্যে বসবাসকারী যে মানব সম্পদ এবং বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক, ক্রিয়াকলাপ, চিন্তাভাবনা, তাদেরকে নিয়ন্ত্রণ করছে যে সমস্ত শক্তি, বিভিন্ন ধরনের চাপ, প্রক্রিয়া, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। একইভাবে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করেছেন হলস্টি। হলস্টি বলেছেন কি, দুই বা ততোধিক যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং পর্যালোচনা, তাকেই বলছে আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে স্টুডেন্টস, আমরা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় মোটামুটি সেটা সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমাদের যেটা নেক্সট যেটা আমাদের রয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক এর পরিধি সম্পর্কে বা ব্যাপকতা সম্পর্কে আলোচনা করো। তাহলে সেই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের যেটা বলতে হবে সেই বিষয়ে আমি চলে যাচ্ছি। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হয় যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা ভীষণ ব্যাপক, বিশালের পরিধি, এবং এখানে বলা যেতে পারে যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে শুধুমাত্র অর্থনৈতিক বা রাজনৈতিক দিককে বোঝায় না। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমরা সংজ্ঞাতে কী কী বললাম, যে যোগাযোগ ব্যবস্থা, তারপরে বিশ্ব জনমত, বিশ্ব পরিবেশ এবং সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা, কিংবা বিভিন্ন ধরনের আতঙ্কবাদী যে হামলা, এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই সমস্ত কিছুই কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে এর মধ্যে শুধু রাজনীতি কিন্তু প্রধান আলোচ্য বিষয় নয়। অর্থাৎ মর্গ্যানথো যেটা বলেছিলেন যে রাজনীতি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান আলোচ্য বিষয়, এটা কিন্তু আমরা বলতে পারি না। সেক্ষেত্রে আমরা বলতে পারি লিঙ্কনের একটি কথা, যেখানে তিনি বলেছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিভিন্ন আন্তঃরাষ্ট্র সম্পর্ককে বোঝায়। আন্তঃরাষ্ট্র সম্পর্ক মানে কি? আন্তঃরাষ্ট্র সম্পর্ক মানে বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে বিশ্বের, এই বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যেকার যে পারস্পরিক ভৌগোলিক, ঐতিহাসিক, তারপর তাদের মধ্যে বিভিন্ন ধর্মীয় মতাদর্শগত যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকেই বোঝানো হয়ে থাকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। এই সব সম্পর্কই কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবার একটা বিষয়। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের যে আলোচনার পরিধিটা এত ব্যাপক এবং বিস্তৃত হচ্ছে, তার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি। দেখো, তোমরা ইতিহাসে পড়েছো ফাইয়েন, হিউয়েনসাং বিভিন্ন সময় আমাদের দেশে এসেছেন, আমাদের দেশ থেকে শিক্ষা গ্রহণ করেছে, জ্ঞান বিজ্ঞান চর্চা করে গেছেন, তাদের নিজেদের লেখা আমরা ইতিহাসে তোমরা পড়েছো। এনারা কিন্তু যখন এসেছিলেন তাদেরকে কিন্তু পায়ে হেঁটে আসতে হয়েছিল, তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি ছিল না।
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে যোগাযোগ ব্যবস্থা একটা সাংঘাতিক পর্যায়ে চলে গেছে। সেখানে যেমন তুমি এরোপ্লেনে করে বিভিন্ন দেশে গিয়ে সেখানকার শিক্ষা সংস্কৃতিকে জানতে পারছো, ঠিক তেমনি ঘরের মধ্যে বসে থেকেও তুমি ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, টিভির মাধ্যমে, ফ্যাক্স, ইমেল প্রভৃতি বিভিন্ন রকমের যে প্রযুক্তিগত কলা কৌশলের মধ্য দিয়ে তুমি কিন্তু বিভিন্ন বিষয়গুলোকে শিখে নিতে পারছো। তাহলে যোগাযোগ ব্যবস্থার একটা বিশাল উন্নতি কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে আলোচনার ক্ষেত্র সেটাকে অনেকটাই বৃদ্ধি করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আন্তর্জাতিক সম্পর্কের আরেকটা গুরুত্বপূর্ণ যে পরিধির মধ্যে বলা যেতে পারে যে এখানে বিভিন্ন রাষ্ট্রগুলোর কিন্তু পরস্পর বিরোধী জাতীয় স্বার্থ রয়েছে। জাতীয় স্বার্থ কি? জাতীয় স্বার্থ হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্র তাদের নিজেদের দেশের যে ঐতিহ্য, তাদের যে বৈচিত্র্য, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, মনস্তত্ত্ব, মতাদর্শ, এই সব কিছু মিলিয়ে প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু বৈচিত্র্যপূর্ণ, প্রত্যেকটা রাষ্ট্রই অন্য রাষ্ট্র থেকে পৃথক। তাই প্রত্যেকটি রাষ্ট্রের এই সমস্ত যে উপাদানগুলো বা বৈশিষ্ট্যগুলো সেগুলোকে রক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি রাষ্ট্র তার নিজেদের যে জাতীয় স্বার্থ সেটাকে রক্ষা করবার জন্যই সে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কি করে, যে পারস্পরিক একটা সম্পর্ক বা ক্রিয়া প্রতিক্রিয়াকে বজায় রাখতে চেষ্টা করে। এবং তার জন্যই তারা কি করে, যে পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক নীতি এগুলো তৈরি করে, যেটাকে আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ বলা হচ্ছে। এবং মর্গান তো কী বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক মানেই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। এটাই হচ্ছে যে জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য প্রতিটি রাষ্ট্র তার কি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে। এটাও তাহলে আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত একটা বিষয়। ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক সম্পর্কের অপর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক সংগঠন কোনগুলো? যেমন জাতিসংঘ 1920 সালে তৈরি হয়েছিল, যেমন 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়েছে। এই সমস্ত যে বড় বড় আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে, আবার এই জাতীয় সংগঠনগুলোর আন্তর্জাতিক সংগঠনগুলোর অন্তর্ভুক্ত যেমন ধরো ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারপরে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই যে বা IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, হ্যাঁ, বিশ্ব ব্যাংক, এই যে বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে আজকে আমরা সমস্ত মানব সমাজ পরিচিত হচ্ছি, এগুলোর সঙ্গেও কিন্তু কি হচ্ছে, যে সম্পর্ক স্থাপনের জন্য প্রতিটি দেশ অন্যান্য দেশের সঙ্গে এই আন্তর্জাতিক সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে। এছাড়া আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমরা বলতে পারি যে ঠান্ডা লড়াইয়ের যে পর্যায়, সেটাও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। এই ঠান্ডা লড়াইয়ের পর্যায় কবে থেকে শুরু হয়েছিল? যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, এবং তখনই কিন্তু এই ঠান্ডা লড়াইয়ের পর্যায়টা শুরু হয়েছিল। এরপরে শক্তি সামর্থ্য বলতে কি বোঝানো হচ্ছে, যে দুই বা ততোধিক রাষ্ট্র পরস্পর নিজেদের একটা ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করে। প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু সমান ক্ষমতাশীল নয়, এবং তার জন্য তারা কি করে, নিজেদের মধ্যে একটা পারস্পরিক যে ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা, তার জন্য তাদেরকে চেষ্টা করতে হয়। না হলে কিন্তু অতি ক্ষমতার প্রদর্শনী কিন্তু একটা যুদ্ধের উন্মাদনাকে বাড়িয়ে দেবে। তাহলে সেই বিষয়টিও আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক সম্পর্কের অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নয়া উপনিবেশবাদ। যখন নয়া উপনিবেশবাদ হচ্ছে ঔপনিবেশিক শাসনের অধীনে থাকা যে দেশগুলো স্বাধীনতা লাভ করে, তারা যখন স্বাধীনতা পেল, তখন সাম্রাজ্যবাদী শক্তিগুলো কিন্তু নিজেদের যে সাম্রাজ্য বিস্তারের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটাকে তারা কিন্তু কোনো মতেই কিন্তু শেষ করে দেয়নি। তারা কিন্তু সেটাকে নিজেদের মধ্যে চেপে রেখেছিল বা নিজেদের মধ্যে ধরে রেখেছিল। আর সেই জন্যই তারা কিন্তু নতুন রূপ ধারণ করে তারা কী হয়েছিল, এই নতুন যে দেশগুলো স্বাধীনতা লাভ করেছে তাদের ওপরে এই নয়া উপনিবেশবাদী একটা আধিপত্য তারা বিস্তার করতে শুরু করে। তাহলে এই বিষয়টিও কিন্তু কি হচ্ছে, আমাদের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু। এবং এই নয়া উপনিবেশবাদী ধারাটাকে বজায় রাখবার জন্য আমরা দেখতে পাই বিভিন্ন বহুজাতিক যে সংস্থাগুলো আমাদের দেশে এসে এখানে শাখা প্রশাখা মেলে ধরেছে এবং তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে। এটাই হচ্ছে নয়া উপনিবেশবাদের অপর একটি গুরুত্বপূর্ণ দিক।
এছাড়াও আন্তর্জাতিক সম্পর্কে যে পরিধি নিয়ে যে আমরা আলোচনা করছি, সেখানে আর কোন কোন বিষয় যুক্ত হয়েছে? এছাড়া যুক্ত হয়েছে জাতীয় মুক্তি আন্দোলন। দীর্ঘদিন ধরে যে সমস্ত দেশগুলো অন্যান্য দেশের দ্বারা পরাধীন ছিল, সেই সমস্ত দেশগুলো ধীরে ধীরে স্বাধীনতা লাভ করেছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা পেয়েছে, ভারত স্বাধীনতা পেয়েছে। এই সমস্ত যে স্বাধীনতা, সদ্য যে স্বাধীনতা পেল যে দেশগুলো, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলো, তাদের যে অর্থনৈতিক কাঠামো, সামাজিক গঠন, তাদের বিভিন্ন যে পরিকাঠামোগত সমস্যা, দুর্বলতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিষয়বস্তু। আবার আমরা বলতে পারি যে বর্তমান যুগে যেটা গোটা বিশ্ব এই সমস্যার মুখোমুখি, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। এই সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং প্রভাব বিস্তার করবার যে আগ্রহ, এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, প্রভাব বিস্তার করার মানসিকতা, হ্যাঁ, এবং সন্ত্রাসবাদী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হামলা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কী করছে, গোটা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। এবং সেই থেকে দেশকে মুক্ত রাখার জন্য প্রতিটি দেশই কিন্তু অন্যান্য দেশের সঙ্গে একটা সদ্ভাব বা মানে পরস্পরের মধ্যে মৈত্রী ভাব বজায় রাখার চেষ্টা করছে। এটাও আন্তর্জাতিক সম্পর্কের আরেকটি বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের অপর বিষয় হচ্ছে যুদ্ধ ও নয়, শান্তি চাই, অর্থাৎ যুদ্ধ ও শান্তি। যুদ্ধ আমরা কেউ চাই না। আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে হয়েছিল, এবং দুটো বিশ্বযুদ্ধের যে ভয়াবহ অবস্থা, বিভৎস অবস্থা, যার ফলে গোটা বিশ্বের অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, সামাজিক এবং মতাদর্শগত, মনস্তাত্ত্বিক সমস্ত কাঠামো যে ভেঙে পড়ে, এবং কোনো যুদ্ধই কী হচ্ছে যে বিশ্ব শান্তিকামী মানুষের কাছে কখনোই আকাঙ্ক্ষিত বিষয় নয়। তাই এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে আন্তর্জাতিক সংগঠনগুলো তৈরি হয়েছে, সেই আন্তর্জাতিক সংগঠনের যে প্রধান উদ্দেশ্য শান্তি চাই, যুদ্ধ নয়, এই বার্তাকে সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া, বা যতই গুরুতর সমস্যা হোক না কেন, সেই সমস্যাকে আপোষ মীমাংসার মাধ্যমে বা পরস্পরের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার যে বিষয়গুলো, সেটাও আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা কি আন্তর্জাতিক সম্পর্কের অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যখন ঠান্ডা লড়াইয়ের পর্যায়ের কথা বললাম, যখন দেখা যাচ্ছিল যে সোভিয়েত জোট আর একদিকে হচ্ছে মার্কিন জোট, এই দুটো জোটের মধ্যে বিশ্ব ভাগ হয়ে গিয়েছিল। একদিকে হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, একদিকে হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। এই দুটো জোটের কোনোটাতেই যুক্ত না হয়ে যখন তৃতীয় বিশ্বের দেশগুলো নিজেরা একত্রিত হয়ে পারস্পরিক মেলবন্ধন বা বন্ধুত্ব স্থাপন করে নিজেদেরকে একটা জোট নিরপেক্ষ হিসাবে তৈরি করেছিল, সেই জোট নিরপেক্ষ আন্দোলনের কথাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আন্তর্জাতিক সম্পর্কের যে পরিধি, তার আলোচনার অন্তর্ভুক্ত হচ্ছে। একাধিক সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের যে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি, কার্যকলাপ, তাদের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান কি শত্রুতা, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার পরিধিকে বৃদ্ধি করেছে। এবং এই পরিধি সম্পর্কিত আলোচনার শেষে এসে আমরা উপসংহারে এসে এটা বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্কের যে বিষয়টিকে আরও সমৃদ্ধ করে তুলেছে বর্তমানকালে গ্যাট চুক্তি। এই চুক্তির ফলে তৈরি হওয়া যে বিশ্বায়ন, যা গোটা বিশ্বকে প্রতিটি দেশের ড্রয়িং রুমের মধ্যে নিয়ে চলে এসছে, এই বিশ্বায়ন যেটা শুরু হয়েছে, সেটাও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দরজা খুলে দিয়েছে বা আলোচনার ক্ষেত্রকে বহুলাংশে পরিবর্তিত করেছে। এবং এই বিশ্বায়নের যুগে এবং এই বিশ্ব রাজনীতিতে যেখানে একমেরু বিশ্বে বর্তমান বিশ্ব পরিণত হয়েছে, ধনতান্ত্রিকতার জয় হয়েছে, সেই বিশ্বে কিন্তু যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা যে এক জায়গায় থেমে আছে তা নয়, এর পরিধি কিন্তু ক্রমশ ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে উঠছে। যেখানে সন্ত্রাসবাদের বিরোধী বিভিন্ন পরমাণু অস্ত্রশস্ত্রকে প্রতিরোধ করবার জন্য চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, বিশ্ব রাজনীতিতে বিভিন্ন ধরনের যাতে বিভিন্ন সম্প্রসারণ, মানে বিভিন্ন উগ্রপন্থী সম্প্রসারণকে প্রতিরোধ করা যায়, তার জন্য প্রতিটি রাষ্ট্র পরস্পরের মধ্যে চুক্তি সম্পাদন করছে, এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়তই আন্তর্জাতিক সম্পর্ককে কিন্তু পরিবর্তন করছে, নতুনভাবে তার গতিশীলতাকে বজায় রাখছে এবং তাকে একটা প্রণিধানযোগ্য পাঠ্য হিসাবে
তোমাদের সামনে তুলে ধরছে। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক একটা গতিশীল শাস্ত্রই বলা যায়, এটাকে কিন্তু কখনোই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা যায় না। এবার আন্তর্জাতিক সম্পর্কের আমরা তাহলে কি পড়লাম, যে আমরা পরিধি সম্পর্কে আলোচনা করলাম। আমার আন্তর্জাতিক সম্পর্কের পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে। আমরা আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে অলরেডি আলোচনা করে ফেলেছি, তাহলে আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। দেখো, আমরা বলেছি বারবার যে মর্গ্যানথিও কি বলেছিলেন, যে আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান আলোচ্য বিষয়। আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে মানে আন্তর্জাতিক রাজনীতি বলতে তাহলে কি বোঝায়? আন্তর্জাতিক রাজনীতি বলতে একটা জিনিসই বোঝায়, সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক বা বৈদেশিক নীতি সম্পর্কিত যে বিষয় দুই বা ততোধিক দেশের মধ্যে তৈরি হয়ে থাকে, সেটাই কিন্তু আন্তর্জাতিক রাজনীতি। এবার তোমরাই বলো যে আন্তর্জাতিক রাজনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক এই দুটো কি তোমাদের মনে হচ্ছে এক? তোমাদের উত্তরও হবে কিন্তু আমারই মতন যে না, এই দুটো কিন্তু এক নয়। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি শুধু রাজনীতিকেই বুঝবো? তাহলে আমরা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞার মধ্যে অলরেডি বলে এসেছি, আন্তর্জাতিক সম্পর্ক মানে কিন্তু শুধুমাত্র রাজনীতি নয়। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমরা কি কি পড়তে পারছি? অর্থনৈতিক বিষয়বস্তু পড়ছি, এছাড়াও আমরা পড়ছি সামাজিক বিষয়বস্তু, রাজনীতিও তার অন্তর্ভুক্ত, এছাড়া যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নিরস্ত্রীকরণমূলক ব্যবস্থা। তাহলে এই সমস্ত বিষয়, শিক্ষা, সংস্কৃতি, মতাদর্শগত লড়াই, সব কিছুই আমরা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পড়ছি। তাহলে আন্তর্জাতিক রাজনীতিকে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের একটা দিক বা একটা অংশ, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে একটা সমগ্র। এই সমগ্রের একটা অংশকে আমরা কখনোই সমগ্র বলতে পারি না। তাই আন্তর্জাতিক রাজনীতি কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক নয়। আন্তর্জাতিক সম্পর্কের যে পরিধি সেটা অনেক ব্যাপক, বিস্তৃত, আর আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে অনেক সংকীর্ণ। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে কিন্তু বিভিন্ন রাষ্ট্রগুলোর সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগুলোকেই বোঝানো হয়। আর আন্তর্জাতিক রাজনীতির মধ্যে শুধুমাত্র বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে একটা বিরোধমূলক সম্পর্ক, মতানৈক্য বা পারস্পরিক চুক্তি সম্পাদনের দায়িত্ব এগুলোকেই বোঝানো হয়ে থাকে। এবার আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আমরা তো আগেই বললাম যে মর্গ্যানথো আন্তর্জাতিক রাজনীতি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আর আন্তর্জাতিক সম্পর্ককে গভীর মানে একটা পরিধি যে তার ব্যাপকতা নিয়ে আলোচনা করেছেন কিন্তু পামার এবং পারকিন্স ও হলস্টি। এরা কিন্তু আন্তর্জাতিক যে সম্পর্ক সেটাকে কিন্তু একটা গতিশীলতার কথাই উল্লেখ করেছেন এবং তারা কখনোই আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আন্তর্জাতিক সম্পর্ককে আটকে রাখেনি। এবং শেষে আমরা এটাই বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কিত আলোচনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখে। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু অর্থনীতি, আইন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, রাজনীতি, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন প্রভৃতি বিষয়গুলোর ওপরেই কিন্তু সমানভাবে আলোকপাত করে থাকে। তাই আন্তর্জাতিক সম্পর্কের একটা অংশ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতি কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক নয়। ঠিক আছে, এইটা হয়ে গেল তাহলে আমাদের এই সেকেন্ড পার্ট কোশ্চেনটা, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এবার আমার 3 নম্বর কোশ্চেন যেটা আছে, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা। আমি বলেছিলাম প্রথমেই এখানে বিকাশের ধারাও বলা যেতে পারে, কোশ্চেনে অনেক সময় বিবর্তনের কথাও বলা হয়ে থাকে। বিবর্তনের ধারা ব্যাখ্যা করো। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা পার্ট কোশ্চেন, সুতরাং পার্ট কোশ্চেন এখানে 6 নম্বরও হতে পারে, তাহলে এটা 6 নম্বর হতে পারে এবং বাদবাকি নাম্বারটা হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, অথবা শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ধারা ব্যাখ্যা করো, এটা একটাই আসতে পারে 8 নম্বর করে। তাহলে আমরা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ধারাটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথমেই যেটা বলতে হয়, আন্তর্জাতিক সম্পর্ক
এটা কিন্তু কোনো স্বতন্ত্র শাস্ত্র হিসাবে প্রথম থেকেই কিন্তু পাঠ করা হয়নি, বা আন্তর্জাতিক সম্পর্ক একটা নতুন বিষয় বা নতুন একটা বিষয়বস্তু হিসাবে যে এটাকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে এমন কিন্তু কোনো প্রথম থেকেই এরকম কিন্তু কোনো ধারণা বা মানুষের মধ্যে এরকম কোনো আগ্রহ তৈরি হয়নি। তাহলে আন্তর্জাতিক সম্পর্ককে একটা পৃথক শাস্ত্রের রূপ দেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। অর্থাৎ আমরা ডেটটা একটু মনে রাখি, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে আর 1918 সালে এই বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল। এই সময় থেকেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের প্রথম সূত্রপাত ঘটেছিল এবং এটাকে আন্তর্জাতিক সম্পর্কের বলা যেতে পারে যে একটা নতুন শাস্ত্র হিসাবে জন্ম লাভ করেছিল। আন্তর্জাতিক সম্পর্কের এই যে নতুন জন্ম, সেটার ক্ষেত্রে বলতে গেলে বলা যেতে পারে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় সেই সময় যে ভয়াবহ ধ্বংসলীলা, একটা বলবো যে চারিদিকে পৃথিবীতে উন্মুক্ত পরিবেশ, সেখানে মানুষের যে যারা শান্তিকামী বুদ্ধিকামী মানুষ তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল এবং তারা এই ভয়াবহ বিভৎসতার হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল। তারা মনে করেছিল যে তারা একটা ছাতার তলায় আসতে চায়, যেখানে তারা শান্তি পাবে, যেখানে তারা মানে নতুন সূর্যোদয় দেখতে পাবে, রক্তপাত নয়, তারা শান্তি চেয়েছিল। আর ঠিক সেই সময় এই শান্তির পথের বার্তা নিয়ে এসেছিল বিভিন্ন ধনতান্ত্রিক পুঁজিবাদী দেশগুলো। তাদেরও তখন মনে হয়েছিল যে ছোট বড় সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে একটা শান্তিময় পরিবেশ তৈরি করা এবং এই যুদ্ধ নয় শান্তি চাই যে মানসিকতাটা, সেই যে সমস্ত প্রথম বিশ্বযুদ্ধে যারা যুদ্ধ করেছিল, যে পক্ষ যারা মিত্রপক্ষ বা যাদেরকে বলো তোমরা শত্রুপক্ষ যাই হোক না কেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সেই সময় একটা শান্তিকামী রাষ্ট্র ব্যবস্থার উত্থান দেখতে চেয়েছিল। আর এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন উড্রো উইলসন এবং তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি 14 দফা একটা প্রস্তাব দিয়েছিলেন। যে 14 দফা প্রস্তাবের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে যেমন ধরো বলা হয়েছিল যে নিরস্ত্রীকরণের প্রস্তাব, সমস্ত দেশকে নিরস্ত্রীকরণ করবার কথা বলা হয়েছিল, কোনো অস্ত্র তারা উৎপাদন করতে পারবে না, কোনো গোপন চুক্তি তারা করতে পারবে না, সমস্ত দেশের কাছে যাই বিভিন্ন দেশের মধ্যে চুক্তি হোক না কেন সেটা সবার কাছে কি থাকবে, যে গোপনীয়তা বর্জন করে তারা সবার কাছে সেটা তুলে ধরবে চুক্তিগুলো, কোনো গোপন চুক্তি যাতে না হয়, যাতে যুদ্ধের যে সম্ভাবনা যাতে না বেড়ে যায়। এছাড়া তার যে 14 দফা যে দাবি তিনি করেছিলেন তার মধ্যে ছিল যে বিভিন্ন যে ঔপনিবেশিক শাসনের মধ্যে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো যেন মুক্তি লাভ করে। আর এছাড়াও তিনি বলেছিলেন যে প্রত্যেকটি দেশ যেন একটা শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন তৈরি হবে তার অধীনস্থ হয়ে থাকে। তাহলে এইভাবে দেখা যায় যে উড্রো উইলসনের এই 14 দফা যে প্রস্তাব হয়েছিল সেই প্রস্তাবের ফলেই আন্তর্জাতিক একটা সংগঠন হিসাবে 1920 সালে লিগ অব নেশন তৈরি হলো, যাকে বলা হয় জাতিসংঘ। কিন্তু দুর্ভাগ্য যে জাতিসংঘের যে উদ্দেশ্য নিয়ে তৈরি হলো যে বিশ্বের সমস্ত ধনতান্ত্রিক পুঁজিবাদী দেশগুলো একত্রিত হবে এবং সমস্ত ছোট বড় সদ্য যে সমস্ত দেশগুলো স্বাধীনতা পেয়েছে সবাই একত্রিত হয়ে তারা যুদ্ধ নয় শান্তি চায় এই বাণীটাকেই তুলে ধরবে বা এই আদর্শকে নিজেদের মধ্যে স্থাপন করবে, এই যে এই যে একটা মানসিকতা, এই যে মূল ভাবধারাটাকে উড্রো উইলসন বা বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্র বা অন্যান্য শান্তিকামী রাষ্ট্ররা চেয়েছিল তুলে ধরতে, সেটা কিন্তু আদপে ঘটল না। দেখা গেল জার্মানিতে প্রবল প্রতাপশালী হিটলারের উৎপত্তি এবং সেই হিটলারের যে সাম্রাজ্যবাদী নীতি যার প্রধান চিহ্নরূপে 1939 সালে দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো তখন এই যে সমস্ত পুঁজিপতি পুঁজিবাদী যে রাষ্ট্রগুলি বা ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো তারা কিন্তু একজোট হয়ে গেল, তারা আবার কিন্তু যুদ্ধকেই গুরুত্ব দিল, সাম্রাজ্যবাদী আগ্রাসনকেই গুরুত্ব দিল এবং যার ফলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন ভয়াবহ যুদ্ধ সংগঠিত হলো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেলে প্রমাণিত হলো যে এই জাতিসংঘ তার উদ্দেশ্য সফল করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে
এইখানে একটা নতুন ধারা, মানে নতুন একটা উপলব্ধির জন্ম হলো। সেই থেকে বোঝা গেল যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো কিন্তু আদপে নিজেদের যে ক্ষমতা বিস্তারের লালসা, সেটাকে তারা কিন্তু সম্পূর্ণরূপে বর্জন করতে পারছে না। এই আলোচনা করতে গেলে আমাদের যে বিবর্তনের যে ধারাটা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে আরও কয়েকটি আমরা নতুন দিকের কথা বলতে পারি। বা তোমরা বইতে দেখবে, পরবর্তীকালে যে বই তোমরা যখন কিনবে তখন দেখবে যে সেখানে 4টা ধারা, নতুন নতুন 4টে মতাদর্শ গড়ে উঠেছিল। এর মধ্যে প্রথম মতাদর্শটা কি? আদর্শবাদী ধারা।